আগামী কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত, সতর্ক পাকিস্তান। পানি চুক্তি বাতিলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে পাকিস্তান। গাজা ইসরায়েলি বর্বরতায় আরও 51 ফিলিস্তিনি নিহত, চরম খাদ্য সংকট, নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচ সিরিয়াকে ধ্বংস, হুমকি ইসরায়েলি মন্ত্রী। কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে নারী শিশু সহ নিহত 14। চীনের লিয়াওনিং প্রদেশে রেস্তোরাঁয় আগুনে নিহত 22। এবং ইতিহাস গড়ে টানা চতুর্থবার কানাডায় ক্ষমতায় লিবারেল পার্টি, বিজয়ী মার্ক কার্নিকে বিশ্ব নেতাদের অভিনন্দন। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারা দিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত সুজানা। আগামী কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানে ভারত সম্ভাব্য সামরিক হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে পাকিস্তান। এর আগে মঙ্গলবার মধ্যরাতে টানা ৬ষ্ঠ দিনের মতো সীমান্তে গোলাগুলিতে জড়িয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ভারতীয় গণমাধ্যমে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে লাইন অফ কন্ট্রোলে প্রথমে গুলি বর্ষণ করে পাকিস্তান। এরপর ভারতও পাল্টা গুলি চালায়। আজ মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি সিসিএস এর সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। শেষ পর্যন্ত কি আরও একটি যুদ্ধের মুখোমুখি হতে চলেছে বিশ্ব? লাইন অফ কন্ট্রোলে টানা ৬ষ্ঠবারের মতো একে অপরের বিপক্ষে গোলাগুলিতে লিপ্ত হয়েছে দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। মঙ্গলবার রাতে নিয়ন্ত্রণ রেখার নওশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরে গোলাগুলির এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বিনা উস্কানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লাইন অফ কন্ট্রোলে প্রথমে গুলিবর্ষণ করে পাকিস্তান, এরপর পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার জবাব দিতে সামরিক অভিযানের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজ দেশের সশস্ত্র বাহিনীকে সামরিক অভিযানের বিষয়ে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তিনি। এ বিষয়ে আজ মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি সিসিএস এর সঙ্গে আবারও আলোচনায় বসেছেন তিনি। এদিকে আগামী কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানে ভারত সম্ভাব্য সামরিক হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত আগামী কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে। তাই এ বিষয়ে যথাযথ জবাব দিতে নিজ দেশের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি বাতিল করায় এবার ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হচ্ছে পাকিস্তান। গেল 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভয়াবহ হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপ নেয় ভারত ও পাকিস্তান। এর অংশ হিসেবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে মোদী সরকার। শুরু থেকেই এ পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে ইসলামাবাদ। এবার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজেতে যাওয়ার পরিকল্পনা করছে দেশটি। 1960 সালের 19 সেপ্টেম্বর বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু পানি চুক্তিতে সই করে দুই দেশ। চুক্তি অনুযায়ী পাকিস্তানের 80% কৃষি খামারের জন্য পানি পাওয়ার পথ নিশ্চিত হয়। তবে পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তের পর এখন শঙ্কায় আছেন পাকিস্তানের সিন্ধু নদ এলাকার বাসিন্দারা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতায় আরও 51 জন নিহত হয়েছে। অঞ্চলটিতে চরম আকারে পৌঁছেছে খাদ্য সংকট। পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, নারী সহ সাধারণ মানুষ। এ অবস্থায় মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে একের পর এক ফিলিস্তিনি নাম। তবে ইসরায়েলের দাবি, গাজায় মানবিক সংকটের কোনো প্রমাণ নেই। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। মৃত্যুর এই মিছিল যেন থামছেই না। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা, খাদ্য সংকট, চিকিৎসা ও ওষুধের অভাবে প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনের সাধারণ মানুষ।
এই নিষ্ঠুরতার মাত্রা যেন কোনো কিছু দিয়েই পরিমাপ করা যায় না। রক্তপিপাসু ইসরায়েলের থেকে রেহাই পাচ্ছে না ফিলিস্তিনের নিষ্পাপ শিশুরাও। ইসরায়েলি অস্ত্রের কাছে এই শিশুরা ঝরে পড়ছে একের পর এক লাশ হয়ে। আর সন্তানহারা মায়েদের আহাজারি যেন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে গাজা উপত্যকায়। শুধু অত্যাধুনিক অস্ত্রের ব্যবহারই নয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। জাতিসংঘ জানিয়েছে বর্তমানে সেখানে 60,000-এর বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। বাস্তুচ্যুত মানুষের জন্য পানি সরবরাহের ঘাটতি সম্পর্কেও সতর্কতা উচ্চারণ করেছে সংস্থাটি। তবে ইসরায়েলের দাবি, গাজায় মানবিক সংকটের কোনো প্রমাণ নেই। যুদ্ধবিরতির সময় 25,000-এর বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দিয়েছে তারা। E estamos aplicando este acordo com grande firmeza. যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘ এবং স্বাধীন পর্যবেক্ষকদের দেয়া তথ্য সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছে। গত 2 মাস থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত বন্ধ রেখেছে। ফলে খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তা প্রবেশ বন্ধ রয়েছে। জাতিসংঘ মানবাধিকার সংস্থা ও স্বতন্ত্র রিপোর্ট বলছে, এতে করে গাজার মানুষ ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। রাকিব হাসান, RTV। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আব্রাহাম চুক্তিতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে সিরিয়া। তবে দেশটি বিদেশি যোদ্ধাদের অবস্থান ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে দামেস্ক। ইসরায়েলের সঙ্গে সিরিয়া সম্পর্ক স্বাভাবিক করলে সকল নিষেধাজ্ঞা শিথিল করবে বলে আগে থেকেই বলে আসছে ওয়াশিংটন। এদিকে সিরিয়াকে ধ্বংস এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করার মধ্য দিয়ে যুদ্ধের অবসান ঘটবে বলে জানায় ইসরায়েলের মন্ত্রী স্মোট্রিচ। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্র ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্কে যাওয়ার যে শর্ত রেখেছিল তা প্রত্যাখ্যান করেছে সিরিয়া। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের শক্তি যাতে আর বৃদ্ধি না পায় সেই কথা সাফ জানিয়ে দিয়েছে দেশটি। তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব বিস্তারের জন্য আব্রাহাম চুক্তির দিকে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। আব্রাহাম চুক্তি এমন একটি চুক্তি যা কিনা ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়, যার ফলে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন সম্ভব হয়। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে ট্রাম্পের উদ্যোগে 2020 সালের শেষের দিকে আব্রাহাম অ্যাকর্ডস বা আব্রাহাম চুক্তি সই হয়। সেই লক্ষ্যেই সিরিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করার শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। সেই চুক্তিতে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সই করেছিল। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ওয়াশিংটনের দেয়া সেই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করায় সিরিয়াকে ধ্বংস করার হুমকি দিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ। তিনি বলেন, সিরিয়াকে ধ্বংস এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংসের মধ্য দিয়ে যুদ্ধের অবসান ঘটবে। রাকিব হাসান, RTV। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছে অন্তত 14 জন। জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত 8:15টার দিকে উত্তর কলকাতার বড় বাজারে একটি আবাসিক হোটেলে আগুন লেগে প্রাণহানির এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জন শিশু, 1 জন মহিলা এবং 11 জন পুরুষ। পুলিশ জানায়, আগুনের ফলে সৃষ্ট ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয় তাদের। তবে ঠিক কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। চীনের উত্তর পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের লিয়াওয়াং শহরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 22 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 12:25 এই দুর্ঘটনা ঘটে। আগুনের রেস্তোরাঁটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে অগ্নিকাণ্ডের কারণ এখনও প্রকাশ করা হয়নি। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনাটিকে গভীর সতর্কবার্তামূলক বলে উল্লেখ করেছেন। ইতিহাস গড়ে টানা 4র্থবার কানাডার ক্ষমতায় বসতে যাচ্ছে ক্ষমতাসীন লিবারেল পার্টি,
জাতীয় নির্বাচনে নিজ দলের বিজয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দেশটির ৩৪৩ আসনের হাউস অব কমন্সে লিবারেল পার্টি পেয়েছে সর্বোচ্চ ১৬৯ আসন, নিকটতম কনজারভেটিভ পার্টি পেয়েছে ১৪৪টি আসন। সরকার গঠন করতে লাগবে ১৭২ আসন। তাই তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা যে কোনো একটি দলের সঙ্গে জোট গঠন করতে হবে কার্নি দলকে। বিজয়ী হওয়ায় মার্ক কার্নিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। নির্বাচনে জয়ের পর কানাডা জুড়ে উচ্ছ্বাসে মাতেন ক্ষমতাসীন লিবারেল পার্টির সমর্থকরা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পায় তারা। দেশটির হাউস অব কমন্সের ৩৪৩ আসনের মধ্যে লিবারেল পার্টি পেয়েছে সর্বোচ্চ ১৬৯ আসন, বিরোধী দল কনজারভেটিভ পার্টি পেয়েছে ১৪৪টি, বিকিউ ২২টি, নিউ ডেমোক্রেটিক পার্টি ৭টি এবং গ্রিন পার্টি ১টি আসন পেয়েছে। সরকার গঠনের প্রয়োজন ১৭২ আসন, সেখান থেকে ৩টি আসন কম পাওয়ায় কার্নিকে একটি দলকে কাছে টানতে হবে। কানাডার উপর শুল্ক আরোপ ও দেশটি দখল করে নেয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটু মন্তব্যে ভোটারদের মাঝে তার তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। জনগণের মধ্যে তীব্র দেশপ্রেমের জোয়ার ওঠে। নির্বাচনী পরিবেশও পুরোপুরি বদলে যায়। এই জয় রোমাঞ্চকর। আমার মতো তরুণদের জন্য এই ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মুহূর্তে এখানে থাকাটা সত্যি অন্যরকম। নির্বাচনে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী পিয়েরে পোলিয়েভর পরাজয় মেনে নিয়ে বিজয়ী কার্নিকে অভিনন্দন জানিয়েছেন। বিজয়ের পর রাজধানী অটোয়ায় সমর্থকদের উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে মার্ক কার্নি বলেন, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের কাছে নথি স্বীকার করবে না। যখন আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বসব, তখন দুই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক নিয়ে আলোচনা করব। আমাদের এটা মাথায় থাকবে যে কানাডিয়ানদের সমৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র ছাড়াও আরও অনেক বিকল্প আছে। যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকিও দেন মার্ক কার্নি। আমি কয়েক মাস ধরে যে বিষয় সতর্ক করে যাচ্ছি তা হলো যুক্তরাষ্ট্র আমাদের ভূমি, সম্পদ, পানি ও সর্বোপরি কানাডা দখলে নিতে চায়। এটি কেবলই একটি নিষ্ক্রিয় হুমকি নয়। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভেঙে ফেলার চেষ্টা করছেন যেন যুক্তরাষ্ট্র কানাডাকে কিনে নিতে পারে। ট্রাম্পের এমন ভাবনা কোনোদিনই বাস্তবায়ন হবে না। নির্বাচনে বিজয়ী হওয়ায় মার্ক কার্নিকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা। এছাড়া কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ফোন করে দেশটির সাধারণ নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় অদূর ভবিষ্যতে কার্নির সঙ্গে বৈঠক করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।